জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পশরা, ভিন্ন স্বার্থে আমাদের সাথে যুক্ত থাকে। আজকেও কিন্তু তার ব্যত্যা ঘটছে না, তবে এই আয়োজনের সাথে থাকতে পারেন আপনিও। অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে এই আয়োজনটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য কিংবা আপনার যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন। আমরা আপনার হয়ে আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো জানিয়ে দিব। তবে আজকে দর্শক, আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তারা প্রত্যেকে ননসেন্স হচ্ছে। আমি নিজেও ননসেন্স হয়ে গেছি এদের সাথে কাজ করতে করতে এবং এদের ছবি কন্টেন্ট দেখতে দেখতে। ননসেন্স একটা কন্টেন্ট নিয়ে আজকে ননসেন্স আলোচনা করবো। আমাদের সাথে যুক্ত আছে কিছু ননসেন্স মানুষ। স্বাগত আপনাদের সবাইকে। একদম শুরুতে আমাদের সাথে যিনি রয়েছেন, টনি মাইকেল, অভিনেতা। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ আজকে দাওয়াত দেওয়ার জন্য। জি, ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। একই সাথে দর্শক, আমাদের সাথে রয়েছেন রাকেশ বসু, চিত্রনাট্যকার ও নির্মাতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছে, আর এখানে এসে আরো ভালো লাগছে। আপনাদেরকে পেয়েও ভালো লাগছে। দর্শক, এখানেই শেষ নয়, আমাদের সাথে যুক্ত রয়েছেন নাজিবা বাশার, সাংবাদিক এবং অভিনয় শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। এবং আপনি ভালো আছেন? সবাইকে আপনি জিজ্ঞেস করছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করছেন? আমি ভালো আছি। আমাকে ভালো তো থাকতেই হয়। এবং নাজিবা, আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে, সেইটা দিয়ে আপনাকে এই আয়োজনটা শুরু করতে যাচ্ছি। আর ইউ ফেমাস? আই ডোন্ট থিংক সো। কেন? কিন্তু আমার মনে হয় এই যে আজকে এই আয়োজনে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি, আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, এখন নিশ্চয়ই আমি ফেমাস হয়ে যাব। আপনি ফেমাস হচ্ছে একটা, আমরা একটু বলি, ক্লারিফিকেশন দেই। সেটা হচ্ছে একটা রূপক শব্দ। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, এবং সেটা শুধুমাত্র তাদের কাজের জন্য। এই কাজটাই হচ্ছে একটা ফেমাস। আপনি কাজ করছেন তো, সো নাজিবা কাজ করছে, নাজিবা বিভিন্ন স্ক্রিনে আছে, সো নাজিবাকে আমরা দেখছি বিভিন্ন প্ল্যাটফর্মে, সেই হিসাবে নাজিবা ফেমাস। সেই হিসেবে হয়তো। হ্যাঁ, একই প্রশ্ন টনিদা আপনার কাছে, আর ইউ ফেমাস? হ্যাঁ, আমি ফেমাস আপনার ডেফিনেশন অনুযায়ী তো ডেফিনেটলি। কিন্তু আমার মনে হয় যে যেই অর্থে আমরা ফেমাস শব্দ ব্যবহার করি, যেটা আপনি বললেন, তো সেই অর্থে হয়তো বা নাও হতে পারি। কিন্তু আমার নিজের কাজের জায়গাতে বা আমার নিজের পরিবারে, নিজের কাছের মানুষদের সাথে, নিজের বন্ধু মহলে আমি অনেক ফেমাস। আপনি অনেক জায়গাতেই ফেমাস। আপনি আসলে ফেমাস তৈরি করেন, এই যে নাজিবার মতো, টনি ভাইয়ের মতো সব মানুষকে ফেমাস তৈরি করেন, কিন্তু আপনি নিজেও ফেমাস। কিন্তু আমাকে এই প্রশ্নটা করতে হয়, আর ইউ ফেমাস? এটা আসলে ওরা বলতে পারবে। আচ্ছা, কারণ আমি তিনজনের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয় নাম হচ্ছে রাকেশ বসু। কিন্তু আমার পা হচ্ছে যে এদের মতো মানুষের সাথে কাজ করার সুযোগটা, এটা একটা বিশাল ব্যাপার। টনিদাকে নতুন করে লঞ্চ করা, টনিদা কিন্তু পুরনো মানুষ মিডিয়া, সেই হিসেবে সে আমার কাছে ফেমাস ছিল। টনিদার কাছে আমি হয়তো ফেমাস ছিলাম, উনি আমাকে ফেসবুকে খুঁজে বের করেছিলেন। আর নাজিবা তো আমার খুবই পছন্দের আর্টিস্ট, কারণ আমি তাকে টিভি স্ক্রিনে প্রথম আবিষ্কার করছি। রাইট। সো একদমই বিরিয়ানিটা কে বাজায়? আচ্ছা, আমাদের আজকে যে এই টপিকটা বা ননসেন্স আলোচনাটা, সেটা হচ্ছে যে ননসেন্স কেন আমরা বলছি, আলোচনাটা ননসেন্সটা কেন বলছি? পুরোটাই তো ননসেন্স। সমাজে সবসময় ননসেন্স চলছে, আমরা সেরকম একটা ননসেন্স গল্প বলার চেষ্টা করছি। একদমই তাই। দর্শক, সেটি হচ্ছে আপনাদেরকে একটু অবগত করতে চাই। আজকে যে এই টপিকটা বা যে আলোচনাটা আমরা করতে চাই, সেটি হচ্ছে ননসেন্স টপিক। লাইক বঙ্গতে কয়েকদিন আগে একটি কি বলে এটাকে, ওয়েব সিরিজ ছিল। সেই ওয়েব সিরিজটির দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে পরিবারের গল্প আছে, রাজনীতির গল্প আছে, প্রতিবেশীর গল্প আছে। সেই প্রতিবেশীর গল্পগুলো আসলে কিভাবে ধাবমান হয়, এবং একই শহরে বসবাস করে দুই ফ্ল্যাটের দুজন মানুষ, দুটো পরিবার কিভাবে নিজেদের জীবন পরিচালনা করেন, সেটির একটি নানান দারুণ একটা গল্প আছে, এবং সেই গল্পটার নাম হচ্ছে ননসেন্স। সো এই জন্য আমরা বলছি যে আজকে ননসেন্স মানুষজন আমাদের সাথে রয়েছে। টনি ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে রাকেশ দা বলছিলেন যে আপনি অনেক পুরনো মানুষ, কাজটাতে পুরনো, অনেকদিন পরে আবার কামব্যাক করলেন। কামব্যাক করাটা কতটুকু স্বাচ্ছন্দ্যের, এবং সেক্ষেত্রে ননসেন্সের যদি আমি প্যারামিটার ধরি, যে সেখানে নিজেকে কতটুকু দিতে পেরেছেন? থ্যাংক ইউ রাকেশ দা, ন্যারেটিভটা টানার জন্য। হ্যাঁ, মানে
আমরা ধরেন 2000-এর শুরুর দিকে ওই সময়টায় আমি ফিল্মে লেখাপড়া করেছি, তো তখন একটা অনেক স্বপ্ন আশা যে আমরা ফিল্ম বানাবো, এই করবো সেই করবো, এবং সেটা নিয়ে আমরা যেটা হয় যে আমরা টেলিছবি ওই সময়টায় মাত্র প্রাইভেটাইজেশন আসতেছে, 21 টেলিভিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আরও কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল আসতেছে। তো ওই সময়টার দিকে টেলিভিশনের সাথে কাজ করার চেষ্টা বা কন্টেন্ট বানানোর চেষ্টা, কিন্তু যেটা হয় যে জীবিকার তাড়নায় অনেক সময় বা অনেক সময় ওই সময় মনে হচ্ছে না এখনো বোধ হয় এটাকে নিয়ে জীবিকা নির্বাহ করা যাবে না, যেটা ইনসিকিউরিটি। তো এরকম বিবিধ কারণ থাকে, ওই কারণে তারপর আমি কিন্তু হোস্টিং করেছি। আমার বাংলা ভিশনের রাত বিরাতে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল, যেটা আমি শুরু করেছিলাম। পরবর্তীতে বাংলাদেশের প্রথিত যশা সবাই, কবি আসাদ চৌধুরী পর্যন্ত হোস্টিং করেছে। আমি মাছরাঙ্গা যখন প্রথম শুরু হয় তখন কিং কর্তব্য বিমূঢ় নামে প্রথম একটা স্যাটায়ার শো, ওইটাও আমি শুরু করি, ওইটাও 56 পর্ব এপিসোড হয়। বাট ওই টাইমটা আর একটা ব্যাড লাগ যেটা ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, 2001, 2, 3। সো মানুষ টিভি দেখতেছে, কোনো কারণে এটা যদি প্রাইম টাইম ব্রডকাস্ট না পায় তাহলে ওইটার ন্যারেটিভটা পরবর্তীতে খুঁজে পাওয়ার সুযোগ নেই। সো আমি কতটা ভালো হোস্টিং করতেছি বা কতটা ভালো এটাকে জমলো, ওইটা আসলে ফিডব্যাক পাওয়া, এখন যেরকম ফিডব্যাক আমরা নিউমেরিক্যালি বাই করতে পারি, ও দিস ইজ দ্য ফিডব্যাক। এবং এটা পোর্টফোলিও থেকেও এখন বের কিন্তু হয়ে গেল। রাত বিরাতে প্রোগ্রামটা কিন্তু অনেক পপুলার ছিল, তো এটা আমি স্টার্ট করি এবং এটা কোনো স্ক্রিপ্ট ছাড়া। তো এটা আমি কেন বললাম আপনাকে কানেক্ট করার জন্য, যে আপনি যেমন এই সুন্দর একটা প্রোগ্রাম হোস্ট করেন, তো যখন আমি দেখি আমার খুব লোভ হয় যে আই উইশ আমি এটা কন্টিনিউ করতাম। তো যাই হোক, এরকম একটা নিয়ে তারপরে আমরা দেখলাম যে গত 4-5 বছরে বাংলা চলচ্চিত্র এবং বাংলা ওটিটিতে একটা বড় পরিবর্তনের হাওয়া, এবং সেখানে অনেক ক্যারেক্টার অ্যাক্ট্রেস। তো এখন আমরা এই যে আছি বা যেই লুক অ্যান্ড ফিলে আছি, তাতে মানুষের একটা ধারণা থাকে না যে ওকে একদম হিরোয়েটিক লুক না হইলে তো সে হিরো করতে পারবে না। আমাদের ওই ইন্ডাস্ট্রি ওখান থেকে অনেক বেরিয়ে গেছে এবং অসাধারণ প্রতিভাবান অনেক অভিনেতা অভিনেত্রী আসছেন যারা ক্যারেক্টার অ্যাক্ট্রেস। ওই জায়গা থেকে আমার কাছে যখন রাকেশদের সাথে আমার পরিচয় ঘটলো এবং হটলো, অ্যান্ড দেন রাকেশদা বললেন যে আপনি এই চ্যালেঞ্জটা নিতে পারেন। দেন আই জাস্ট জাম্প অন ইট, যাচ্ছে ঠিক আছে দেখি একটা চ্যালেঞ্জ নিয়ে দেখি কেমন হয়। অ্যান্ড দেন আই ফিল রিয়েলি এক্সাইটেড যে এরকম একটা কিছু করতে পেরেছি উইথ দ্য সাপোর্ট অফ অল দ্য ট্যালেন্টেড পিপল যারা সাপোর্ট করেছে। এবং দেখি হোয়াটস নেক্সট কি আসে। আমার সে প্রশ্ন আছে যে আমি তো যেহেতু কাজটা দেখেছি, আমার তো মনে হয়নি যে আপনি অনেকদিন পরে কামব্যাক করেছেন এবং কোনোভাবেই একদম দুর্দান্ত রকমের সব ধরনের ডেলিভারি ছিল এবং এক্সপ্রেশন থেকে শুরু করে। আমি একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, তবে আমি একটু আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে এই যে ননসেন্সের গল্পটা, সেটা নিয়ে কাজ করে এবং আপনার প্রথম ওয়েব সিরিজ নির্মাণ। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে নাটকে হয়তো সবসময় সব গল্পটা অনেক বিশদভাবে বলা যায় না, যেটা ওয়েব সিরিজের মাধ্যমে বলা যায়, এবং সেই কারণেই হচ্ছে আপনার এই কাজটা। এবং আমি যেমনটি বলছিলাম, যে গল্প আসলে প্রতিবেশীর হয়, যে গল্প রাজনীতির হয়, যে গল্প আসলে দুজন ফ্ল্যাটমেটের হতে পারে, একই সাথে পরিবারের সাথে থাকার মধ্যেও যে গল্পটা তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে যে গল্পটা তৈরি হতে পারে, অনেকগুলো গল্পের এখানে সম্মিলন ঘটেছে, একই সাথে ফাঁকি দেওয়ার সম্মিলনটাও ঘটেছে। একদমই তাই। সেটা হচ্ছে যে ধরেন এই গল্পগুলো সবই আমাদের চেনা গল্প, কিন্তু টেলিভিশন স্ক্রিনের জন্য অনেক গল্পই আমাদেরকে সেন্সর করে বলতে হয়। রাইট। হ্যাঁ, রিলেশনের তো অনেক ধরনের ধাপ থাকে। একটা স্বামী স্ত্রী সম্পর্ক, তাদের মধ্যে বাইরের সম্পর্ক, পরকীয়া, এরকম অনেক কিছু যেটা আমাদের রেগুলার লাইফের পার্ট। সেই জায়গা থেকে কিন্তু আমরা সব গল্প সব ধরনের মানুষের কাছে পৌঁছাইতে পারি না। ওয়েবটা এসে কিন্তু আমাদের সুযোগটা দিয়েছে, আমরা ওপেন প্ল্যাটফর্মে অনেক কিছু আমাদের না বলা কথাগুলো বলতে পারি। ননসেন্স হচ্ছে একেবারেই সেই সুযোগটা আমাকে তৈরি করে দিয়েছে। ফলে হয়েছে কি, যখন টনিদা আমাকে প্রথম গল্প বলেছিল, টনিদা আমি শুনে বলেছিলাম যে এটা নাটকের গল্প না, এটা আসলেই একটা ওয়েবের গল্প, আমরা চলুন ওয়েব বানাই। তো ব্যাপারটা হচ্ছে এই, আর দীর্ঘদিন ধরে তো নাটকের কাজ করা হচ্ছে, ফলে একটা তো আকাঙ্ক্ষা থাকে রাইট যে গল্পটার একটু অন্যভাবে বলা, সেই হিসেবে আসলে ননসেন্সের যাত্রা শুরু। এই ক্ষেত্রে ননসেন্স নামকরণটার ক্ষেত্রেও আমি একটা আপনাদের পেছনের গল্প জানি, যে আপনারা ননসেন্স নামকরণটা আলাদাভাবে কেমন করে করেছিলেন, আপনাদের আলাদা একটা সম্মিলিত ইন্টারভিউ ছিল, সেখানে জানিয়েছিলেন। সেটি কি, সেই গল্পটা একটু বলা যাবে ছোট করে? টনিদা বলুক এটা। জি হ্যাঁ, আপনি বলেন। না, বেসিক্যালি মানে দেখেন, মানে আমাদের পুরুষদের যে জীবন, ঠিক আছে, পুরুষদের জীবনে আমরা কিন্তু দেখেন আমরা কন্টিনিউয়াসলি ব্যালেন্স করি। এই যে গার্লফ্রেন্ডকে ব্যালেন্স করতে হবে, বউরে ব্যালেন্স করতে হবে, তো মাকে ব্যালেন্স করতে হবে, তো অমুককে ব্যালেন্স করতে হবে, বসকে ব্যালেন্স করতে হবে।
এই যে ব্যালেন্সিং লাইফ, এবং এই ব্যালেন্সিং লাইফ করতে গিয়ে আমরা অনেক ছোটোখাটো ননসেন্স কন্টিনিউয়াসলি করতে থাকি, যেটা আস্তে আস্তে একটা সময় আমাদের বড় ননসেন্সের দিকে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে পুরো পৃথিবী 2025-এ দেখবেন যে বিগ বিগ ননসেন্স হচ্ছে পুরো পৃথিবীব্যাপী, এবং মাঝে মাঝে মনে হচ্ছে পুরো পৃথিবীটা অপারেটেড বাই দ্য ননসেন্স পিপল, রাইট? সো তখন আমরা আসলে খুব ফার্ম ছিলাম যে আমাদের এই কাজটা আসলেই একটা মানে এই নামটা, এবং এই নামটা অ্যাট্রাক্টও করে, মানে পপুলারিটির জায়গা থেকে বলা সহজ, মনে রাখা সহজ, সবকিছু সহজ, গালি দিয়েও সহজ, রাইট? সো যেহেতু মানুষজন একটা ননসেন্স ওয়ার্ল্ডে এই মুহূর্তে রিয়েলি বাস করতেছে, এই কারণে, এবং আমরা আমাদের দেশেও অনেক ননসেন্স ঘটনা দেখতেছি। সো আমাদের থাকা উচিত ছিল কমন সেন্সে, সেটা আসলে ওটা হলো সিকুয়েল, যদি আমরা টাকা পাই। ছোট জিনিস একটু যোগ করতে চাই, আজকে কিন্তু ঠিক এই ননসেন্সের মতো একটা ঘটনা ঘটেছে, আপনারা পত্রিকায় দেখেছেন যে ওই যে একজন পুলিশ অফিসার, কালকে রাতেও এশিয়া মহাদেশে একটা ননসেন্স ঘটেছে। নাজিবা, আমি একটু আপনার কাছে ফিরতে চাই, সেটি হচ্ছে যে আপনার কাজগুলো খুবই স্পেসিফাইড, আপনি খুব বেছে বেছে কাজ নেন, হয়তো নানান ধরনের ব্যস্ততা, আপনি অনেকগুলো পেশাগত জায়গাতে নিজেকে পরিচিত করে তারপর আগাচ্ছেন, হয়তো এটা ক্যারিয়ারের সামনের দিকে আগানোর একটা কৌশল। ঠিক কী কারণে এই টিমটার সাথে যুক্ত হওয়া, এখানে কেন মনে হয়েছে যে না একটু ডিফারেন্ট এবং নিজেকে প্রকাশ করা যাবে? একে তো গল্পটাই ভিন্ন, যেটা আপনি দেখেছেন, ইটস ভেরি ডিফারেন্ট স্টোরি টেলিং, ইটস এ ভেরি ডিফারেন্ট স্ক্রিপ্ট, ইটস ভেরি ডিফারেন্ট, মানে এবং খুব এঙ্গেজিং একটা কাজ। এটা আমি এতদূর অ্যাটলিস্ট স্ক্রিপ্ট দেখে আমি এতদূর কনফিডেন্ট ছিলাম যে পুরোটা মানুষ মনোযোগ দিয়ে দেখবে, মানে একটা মুহূর্তের জন্য কিন্তু ওরা ঝুলে যাবে না বা বোর্ড হবে না। তো এখানে তো অবশ্যই এভরি আর্টিস্ট ফিলস হ্যাপি যখন এরকম একটা প্রোডাকশনের সাথে যুক্ত হতে পারে। আরেকটা টান ছিল রাকেশ দা। রাকেশ দা আসলে আমার মা বাবার সাথে অনেক দিন কাজ করেছে, আমার মার সাথে স্পেশালি অনেক কাজ করেছে, এবং আমি অনেক বছর ধরে শুনে এসেছি যে ইস রাকেশ ছেলেটা যে কি ভালো, রাকেশের সাথে কাজ করতে এত ভালো লাগে। তো যখন আমি ওনার কাছ থেকে অফারটা পেয়েছি, আই ওয়াজ লাইক রাকেশ দা ইয়েস, এটা তো করবোই। আর থার্ড রিজন হচ্ছে আই ফাউন্ড ইট ভেরি ইজি ফর মাই সেলফ টু ফিট ইন টু দ্যাট ক্যারেক্টার। আমার ওই ক্যারেক্টারের সাথে আমি খুব ইনস্ট্যান্টলি আমি কানেক্ট করতে, হ্যাঁ খুব, আমি এমনিতেই খুব বসি টাইপের মানুষ, তো আমি খুব ইনস্ট্যান্টলি আমি খুব কানেক্ট করতে পেরেছি। তো মানে আমার দ্বিতীয়বার চিন্তা করতে হয়নি, আমি স্ক্রিপ্ট পড়লাম, জানি এটা রাকেশ দা, ক্যারেক্টারের সাথে মিলে গেল, ডান। এবার আমাকে একটা পার্সপেক্টিভ বলেন, আমি দর্শক হিসেবে কেন এটা দেখবো, এই নাটকটার এই ওয়েব সিরিজটার মধ্যে কি আছে? কারণ আমরা আছি। নাম্বার 1, নাম্বার 2 না, এটা আসলে যেটা আমরা বারবার বলে আসছি, যেটা খুব ভিন্ন একটা গল্প, এবং মানে ইট হ্যাজ সামথিং ফর এভরিবডি, যেটা আমি বলবো যে সবার জন্য কিছু না কিছু একটা আছে। হয়তো ফ্যামিলির ভেতরকার যে ড্রামাটা ওইটা একজন এনজয় করছে না, কিন্তু নেইবারলি যে ড্রামাটা হচ্ছে ওইটা এনজয় করতে পারে, আবার অফিস ডাইনামিকটা একজন এনজয় করতে পারে, একজন মা শাশুড়ি আর বউয়ের যে গল্পগুলো বা যে মোমেন্টগুলো হচ্ছে ওইটা এনজয় করতে পারে। সো দেয়ার সামথিং ফর এভরিবডি, এতটুকু আমি গ্যারান্টি করতে পারি। আমি এর সাথে যোগ করি, প্লিজ। সেটা হচ্ছে এটা খুব ন্যাচারাল, মানে স্বাভাবিক গল্প। আমাদের ওটিটির একটা বড় ক্রাইসিস হচ্ছে আমরা থ্রিলার বানাতে ডার্ক থ্রিলার বানিয়ে ফেলেছি। সো ফলে প্রত্যেকটা থ্রিলার আপনাকে ড্রাইভ করবে একটা মার্ডারকে দিয়ে, বা একাধিক সিরিজ অফ মার্ডার, অথবা সিরিজ অফ রেপ, অথবা সিরিজ অফ সেক্স। এখন এইটার বাইরে ধরেন একটা স্বাভাবিক গল্প, যেখানে একটা স্বাভাবিক ফ্যামিলি আছে, একটা স্বাভাবিক পুরুষ মানুষ আছে, কিছু স্বাভাবিক মহিলা আছে, স্বাভাবিক আমাদের জীবন কি, আমাদের কাজ, আমাদের অফিস, আমাদের বাসা, এর ভেতরে আবার রাজনীতিও কিছুটা আছে। সো এই যে একটা সাধারণ স্টোরি টেলিং, যেখানে সবাই স্বাভাবিকভাবে কথা বলে, স্বাভাবিক মিথ্যা কথা বলা আছে, স্বাভাবিক সত্য কথা বলা আছে, সবকিছু খুব ন্যাচারাল রাখার চেষ্টা করা হচ্ছে, এবং এটা কিন্তু খুব কঠিন টেলিভিশন এবং ওটিটিতে যে খুব স্বাভাবিক কিছু রাখা। এক্স্যাক্টলি, একদমই। আমি একটু আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে ফিরতে চাই, সেটি হচ্ছে যে ন্যাচারালভাবে বা সহজভাবে সাবলীলভাবে গল্প বলাটার মধ্যে একটা মুনশিয়ানা থাকতে হয়। আমি যখন বলছিলাম যে একটি রাজনৈতিক প্রেক্ষাপটের কথা, বাসার স্বামী স্ত্রীর মধ্যে কি হয়, কিংবা সেখানে অন্য একটা পরিবারের সেখানে থার্ড পার্সন যুক্ত হলে সেখানে কি কি ধরনের কনসিকুয়েন্স যুক্ত হতে পারে, একটা অফিসের মধ্যে বসশিপ, কিংবা সেটার ইম্প্যাক্ট যে একটা কোনো ধরনের ভুল আউটপুট দিলে কত বড় ক্ষতি হতে পারে, কোনো কাজকে সিরিয়াসলি না নিয়ে একটু ফাঁকি দিয়ে যদি কাজটা করা যায়, হ্যাঁ, ফলে সেটার ইম্প্যাক্টটা কত বড় হতে পারে, সেই প্রত্যেকটা বিষয় এখানে আলাদা আলাদাভাবে নিয়ে এসেছেন। এবং আমার কাছে আমি যখন দেখেছি দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে যে সাবলীল, হ্যাঁ, আমি আসলে ব্যাপারটা মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে নিচ্ছি, আমাকে কেউ প্রেশারাইজ করছে না, প্রভাবিত করছে না যে এটা হ্যাঁ এটা তুমি জোর করে দেখো, মানে আমার আগ্রহ তৈরি হচ্ছে।
এই মুনশিয়ানার জায়গাটার জন্য আসলে কি দরকার হয় একজন পরিচালকের, শেখার জন্য বলছি বা জানানোর জন্য বলছি? প্রথমত হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশন, আমি পুরো গল্পটাকে দেখতে পারছি কিনা, বা কার পয়েন্ট অফ ভিউ থেকে, দুটো, অ্যাজ ডিরেক্টর, অ্যাজ অডিয়েন্স। সেকেন্ডলি হলো যে আমার পাত্রপাত্রী, তাদের পারফরমেন্স, এই চ্যালেঞ্জগুলো নিয়েই তো গল্পটা দর্শকের কাছে পৌঁছাইতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এই দীর্ঘদিনের জার্নি, আমার পড়াশুনো, এই সাহিত্য পড়া বা এই টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশুনো, ছবি দেখা, সবগুলো তো আসলে মানুষকে সমৃদ্ধ করে। তো হয়তো সেসব কারণেই গল্প বলার সুযোগটা সবসময় একটু সহজ হয়ে গেছে আর কি। আচ্ছা, যেমন ধরেন আমাদের এখানে কোনো ইনস্টিটিউশন নেই, আমার কাজ হয়েছে হুমায়ুন ফরিদের সাথে, আমার কাজ হয়েছে রাইসুল ইসলাম আসাদের সাথে, ফেরদৌসী মজুমদারের সাথে। তো ওনাদের সাথে কাজ করা মানে আমি তো শিখছি, আমি তো শেখাই না তখন, আমি এক্স্যাক্টলি এক একজন ইনস্টিটিউশন। তো এরকম হয়েছে শুটিংয়ের সময় আমি যখন বলছি যে এটা হয়নি, তখন ওনারা জিজ্ঞেস করছেন যে রাকেশ তাহলে ডেলিভারিটা কেমন চাচ্ছ তুমি। ওইটাই আমাকে ভেরিয়েশন তৈরি করে দিয়েছে যে একটা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা 50 ভাবে বলা যায় সাপোজ। ব্যাপারটা হচ্ছে এরকম। ওই ফলে হয়েছে কি ওই এক্সপিরিয়েন্স, ওই এক্সারসাইজের মধ্যে থেকে গল্প বলার ওইটা আসলে আমার কাছে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর মতো পৌঁছে যায়। গল্প বলার ক্ষেত্রে আপনি তো যখন ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে ভাবেন, তখন অনেকটা ডিপেন্ড করতে হয় আর্টিস্টদের উপরে যে তারা আসলে কীভাবে ডেলিভারিটা দেয়, এবং সেক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয় যখন অনেক শক্তিমান আর্টিস্ট সেখানে যুক্ত হন। এরা অবশ্যই ভালো, যেখানে ইন্তেখাব দিনার ভাই, মোমো আপুরা সবাই মিলে যখন কাজ করেন, তখন তাদেরকে আসলে গাইড করা সেটা একটা চ্যালেঞ্জের মতো হয় কিনা, ছোট করে বলবেন। হ্যাঁ, একদমই তাই। একটু ছোট্ট করে বলি, দিনার ভাইয়ের সাথে আমার জার্নি অনেক দিনের। দিনার ভাইয়ের কাছে আসলে ডুয়েল পার্সোনালিটি, তো দিনার ভাই হচ্ছে গিয়ে ওই সুযোগটা নিছে যে রাকেশ আমি এটা করতে চাই। মমো সেম, মমো বলছে যে আমি সবসময় খুবই ডার্ক কাজ করছি, আমি একটু সহজ ক্যারেক্টার চাই, তাহলে এটা করো। আর সাচ্চু ভাইকে শুধু একটা কথা বলছিলাম যে আপনি যা সারা জীবন করছেন তার বাইরে করেন। আচ্ছা, সো এই যে নির্দেশনাটা, এটাই যে একটা যা সারা জীবন করছেন এটার বাইরে কিছু করেন, এটাই তো আসলে আলাদা মুনশিয়ানা। আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো যে মোহাম্মদপুর সাথে আপনার বেশ কয়েকটা সিকোয়েন্সে অনেক গল্প আছে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানাবেন। তবে তার আগে একটা বিস্তারিতভাবে ব্রেক নিতে হবে। ফিরছি একটু পরেই, দর্শক আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক আবার স্বাগত। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা বেশ হচ্ছিল জম্পেশ। টনিদা, আপনার কাছে আবার একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে এই যে পরিবারের মধ্যে একটা টেলিফেরিতে আমরা ব্রেকে কথা বলছিলাম যে আপনার কলিগরা আপনাকে জানাচ্ছিল যে আপনি আসলে অভিনয়টাই করেন নাই। আমি একটু সেইখান থেকে পরিবারের সাথে যে নানান ধরনের মিথস্ক্রিয়া হয় না, মানে সম্পর্কগত, একই সাথে বউকে সামলানো, একই সাথে শাশুড়িকে সামলানো, নানান ধরনের, আজকেও রাকেশ দায়ের যে একটি ঘটনার কথা বললেন, এই সিচুয়েশনটা আপনি আসলে এনজয় করেছেন কিভাবে? অভিনয়টা করার ক্ষেত্রে এনজয়মেন্টটা খুব জরুরি, সেই ক্ষেত্রে আপনার এনজয়মেন্টটা কেমন ছিল আর কি? আসলে কি, মানে আপনি খুব দারুণ একটা প্রশ্ন করছেন। সেটা হচ্ছে যে আমি তো অভিনেতা ওই অর্থে নই, নিয়মিত অভিনেতা নই। হ্যাঁ, আমি হয়তো অল্প কিছু কাজ করছি বা এটা। তো আমি প্রথমে নাজিবাকে ধন্যবাদ দিবই, কারণ আমাদের প্রথম দিনের প্রথম শুট আমার ছিল নাজিবার সাথে। আর্লি মর্নিং কল 7:30 ছিল। প্রথম শট তার, বাট আমার সাথে প্রথম সিকোয়েন্স তার। তো এখন যেটা হয়েছে কি, যে এনজয় করাটা আমরা কখন করি? যখন আপনি কমফোর্টেবল, যখন আপনার কো অ্যাক্ট্রেসটা আপনাকে হেল্প করছে, এবং যখন শট শেষে আপনার ডিরেক্টর বলতেছে দারুণ হয়েছে, এবং আপনি ভাবতেছেন যে না, মনে হয় এটা হয় না, আরেকটু করলে ভালো হইতো, বা আরেকটু কি দিবে কিনা, কিন্তু আপনার ডিরেক্টর স্যাটিসফাইড যে না ঠিক আছে। তখন কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা এনজয় করা শুরু করি যে ফ্লোরে সবাই হেল্পফুল। এইটা ক্যারেক্টার ওয়াইজ যেটা বলছেন, সেটা হচ্ছে যে যখন আমরা আলোচনা করতেছিলাম গল্পটা, আসলে কিন্তু ননসেন্স স্টোরিটা বলতেছে একটা সাধারণ পুরুষ মানুষের জীবন, তাই যাকে সব জায়গায় ব্যালেন্স করতে হয়, এবং এই ব্যালেন্সটা করার সময় আমরা মিথ্যা কথা বলতে থাকি, ছোট ছোট মিথ্যা, যে মিথ্যাটা আসলে আমরা ভাবি যে কোনো ভ্যালু নাই, মানে এই মিথ্যা বললে কি আর না বললে কি। সো এইটা কিন্তু যখন নাকি ওইটা ক্রাইসিস হয়ে যায়, তো এখন আমি রিয়েলি এনজয় করছি, বিকজ এই ক্যারেক্টারটা ব্যক্তিগত জীবনে আমরা এই সময়টাকে দেখি, অফিসে গিয়ে ম্যানেজ করে এই করো, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা, আমি ব্যক্তিগত অবজারভেশন, এগুলোকে কাজে লাগিয়েছি। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি বলবো আমার কো আর্টিস্টরা এবং আমার ডিরেক্টর, তারা আমাকে অনেক হেল্প করছে টু এনজয়। কো আর্টিস্টের বিষয়ে আসবো, তবে তার আগে একটু নাজিব আপনার কাছে যেতে চাই যে এই যে লিডারশিপ, বসশিপ, সেই রোলটা প্লে করার জন্য একটা ব্যাপার থাকতে হয়। আপনি বলছিলেন যে আপনার নিজের মধ্যে একটা বসশিপ ব্যাপার আছে, এটা হেল্প করেছে কিনা, বা
চরিত্রেতে ঢোকার ক্ষেত্রে মানে কি করেন আপনি, কি না অনুশীলনটা এটা করেন? আমি যে বসি এটা একটা আলাদা, যদিও আমি অতটাও বসি না, Okay, না, অতটাও বসি না। আমি জানতে চাই, ধরেন আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা তো প্রিপারেশন থাকে, হ্যাঁ, প্রস্তুতিটা absolutely, থাকে, absolutely. সেইটাতে নিজেকে কিভাবে তৈরি করেন? আমি সিমিলারিটি প্রথমে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি সিমিলারিটি খোঁজার চেষ্টা করি, যে আমার যদি আমার কিছুই না মিলে তাও কিছু না কিছু একটা মিল থাকে Okay. কোনো ক্যারেক্টারের সাথে, তো ওই মিলটা আমি প্রথমে বের করি, আইডেন্টিফাই করি যে আমি ওর সাথে কিভাবে রিলেট করতে পারবো। তারপর আস্তে আস্তে আমি হচ্ছে ওই মানে আই স্টার্ট চরিত্রের মধ্যে পোরিং ঢোকেন। মাইসেলফ একটু একটু করে, যে আচ্ছা মানে এই জিনিসটা তো মিল আছে কিন্তু এই জিনিসটা মিল নাই, আমি এটা কিভাবে মিলাবো আচ্ছা, আমার আর এই ক্যারেক্টারের মধ্যে। তারপর আস্তে আস্তে যখন আমি ঢুকতে থাকি, একবার ঢুকে গেলে তো দ্যাটস ইট। সেই ক্ষেত্রে আপনার বড় হওয়াটা, আপনার পরিবারের সদস্যরা সবাই এত বেশি এই এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, সেই ক্ষেত্রে সেটা একটা স্বয়ংক্রিয়ভাবে এই কাজে দিয়েছে কিনা, অবশ্যই যে অবশ্যই, তাদেরকে মানে- আশেপাশের মানুষজনদেরকে দেখে? হ্যাঁ, কারণ আমার মানে আমরা তো বড় হয়েছি বাইরে, দেশের বাইরে, কিন্তু যখনই আমরা বাংলাদেশে আসতাম, যেহেতু আমার মা বাবা দুজনে ছিল ঢাকা থিয়েটারের সাথে যুক্ত, তো যখনই আমরা আসতাম মা আমাদেরকে থিয়েটারের রিহার্সালে নিয়ে যেত, মা বাবা দুজনে। তো ওরা সবার সাথে আড্ডা মারছে, কিন্তু আমি আর আমার বোন কিন্তু বসে বসে নাটকগুলো দেখতাম, আমাদের আর তেমন কিছু করার ছিল না, বড়দের সাথে আমরা কি আর আড্ডা মারবো। তো আমরা স্টেজে নাটকগুলো দেখতাম, আমাদের কখনোই আগের থেকে পরিকল্পনা ছিল না যে আমরা অভিনয়ে ঢুকবো, কিন্তু যখন ঢুকেছি ইট মেড সেন্স, হঠাৎ করে জাস্ট মেড সেন্স, মানে আমি কমফোর্টেবল ফিল করেছি। তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা আসলে মা বাবাকে দেখে দেখে, তাদের এক্সপিরিয়েন্স দেখে, তাদের মঞ্চনাটক দেখে, ইট ফেল্ট ন্যাচারাল টু মি। রাকেশদা, এইটা করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? টনিদা। আচ্ছা, এবং টনিদার ওই মুখভর্তি দাড়ি হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তাকে কি বেশি ভারী মনে হচ্ছে তার চরিত্রের তুলনায়, কারণ টনিদার চরিত্রে অনেকগুলো গ্রাফ ছিল। তো প্রথমে সে অনেক বেশি ম্যানেজেবল, সবাইকে ম্যানেজ করতেছে, এই ধুরুমধার মানে একেবারে যা তা বলে বেড়াচ্ছে, কিন্তু ওই তার অবয়বটা দেখলে ঠিক আমরা টনিদার এখন দেখতেছি, টনিদাকে বিশ্বাস মনে হবে যে এটা লোফার লোক, এটা তো বিশ্বাস হবে না। কিন্তু ওই ক্যারেক্টারটা আসলে এটা একেবারেই টনিদার কি বলে নিজস্ব প্রতিভা বলবো আমি, হ্যাঁ গাইডেন্স তো থাকেই অবশ্যই, কারণ টনিদা বারবার করে একটা জিনিস শুটিংয়ে বলছিল যে যেহেতু গ্রাফ ছিল, আমরা তো সব একসাথে শুট করি না গ্রাফ অনুযায়ী, কখনো বসের সাথে একরকম, মার সাথে একরকম, এবং অ্যাক্সিডেন্টের পরে ঘটনাগুলো যখন হয়েছে তখন ইন্ডিভিজুয়াল শুট করার সময় কিন্তু বারবার করে জিজ্ঞেস করছিল যে ঠিক আছে কিনা, এই আছে কিনা। আমি তখন একটু একটু করে বলেছি না এটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দেন, এরকম করে আমরা কাজ করেছি। সেই কারণে টনিদা আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল। আপনি আমাকে বলেন টনিদার জন্য এই সুন্দর স্টোরিটা কই খুঁজে পাইছেন আপনি? না না, এটা একেবারে টনিদার স্টোরি, আচ্ছা, টনিদার স্টোরি। কিন্তু গল্প করতে করতে আমার একার ক্রেডিট না, আমরা ভাবতেছিলাম সামথিং নিউ কি হতে পারে, আইডিয়া। আমরা পার্কে হাঁটতাম বিকাল সন্ধ্যাবেলা, 20 টাকার বাদাম কিনতাম, তারপরে বাদামের প্যাকেট শেষ হইতে হইতে আমাদের একটা আলোচনার একটা জায়গা দাঁড়ায়, বুদ্ধি বাড়াতে বাদাম খেতে বলে না। তো তারপরে রাকেশদা চলে যেত, যার পর উনি আবার লিখে ফেলতো একটা সিনাপসিসের মতো, দেন আবার শেয়ার করতো, আবার আমরা পড়তাম, আবার এক সপ্তাহ পরে আবার বাদাম খাওয়ার একটা সেশন হতো। এইভাবে আস্তে আস্তে জিনিসগুলো বের হয়েছে, মানে যে আইডিয়াটা যাচ্ছে খুব ন্যাচারাল একটা কি গল্প হতে পারে। কিন্তু আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে স্কুটিটা চালানোর অভ্যাস আপনার নাই, এবং সেটা নিয়ে যখন রাতের বেলা হচ্ছে যে যখন আপনি কি বলে এটাকে দিয়াবাড়ি ওই মোড়টাতে শুটিংটা হয়েছে, খুব চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে মমো আপু যখন সাথে ছিল। রাইট রাইট, না ওইটা একটা দারুণ, এটা আমার প্রিয় সিন একদম, সত্যি কথা। এবং আমি মানে এটা আমি নট মানে ই করার জন্য বলতেছি না, মানে মমো ছিল বলে ওই দিন বলছি সেটা না, সেটা হচ্ছে যে এটা ওয়াজ লাইক আমার কাছে মনে হয়েছে যে একটা নেটফ্লিক্স লেভেলের সিন দেখতেছি, মনে হচ্ছে এত ভালো লাগছে আমার সিন দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে ওইটা ছাড়া মমোর সাথে আমার আসলে আর কোনো ওইভাবে বলতে গেলে আমাদের যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা রিলেশনশিপ ওইটা নাই। আইদার মমো ঝগড়া করতেছে আমার সাথে, অথবা আমি মমোরে মাথায় পানি ঢালতেছি। সো আমাদের কিন্তু দুইজনের, আমরা হাজব্যান্ড ওয়াইফ ক্যারেক্টার করলেও আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল সিন অনেক বেশি। আমার রাদার দেন বেশি সিন হচ্ছে নাজিবার সাথে, অথবা দেখা গেল তো এখন মমোর সাথে আমার ওই একটা সিনই আছে যেটার মধ্যে আমাদের হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রিটা কিছুটা আছে। এখন
ওই সিনটার সময় বৃষ্টি হচ্ছে, তো আমার সিন রাকেশ দাইশ আমার বলছে এই সিনটা ঘরের ভিতরে করে ফেলাই, আচ্ছা। একটা কিছু বানায় ফেললাম, একটা রিরাইট করে ফেলছি, এটা আপনি কিছু একটা মামরে হেল্প করতেছেন রান্না করতে ব্লা ব্লা কিছু একটা, বিকজ বৃষ্টি নামে উঠে, এদিকে আমরা দিয়ে বাড়ি গিয়ে বসে, দিয়ে বাড়িতে কিন্তু শেল্টার নাই, ঘোরা ঘোরা বৃষ্টি পড়ে, বাট মমো অ্যান্ড ইফ শি জাস্ট সেড যে না আজকে তাহলে বাদ দেন, তাহলেই কিন্তু সিনটা আর হয় না। কিন্তু আমরা সবাই বৃষ্টি নিচ্ছি, বসে ওয়েট করতেছি, চৈতি আপা এভরিথিং। আর আমি আমার লাইফে আসলে কিন্তু ভেসপা চালাই নাই, আমি নর্মাল বাইক চালাইছি। আপনার যারা ভেসপা সম্পর্কে একটু আইডিয়া আছে যে ভেসপা কিন্তু হাতে গিয়ার টেয়ার দিতে হয়, কমপ্লিটলি ডিফারেন্ট মেথড চালানো, নট রাইট দ্য রেগুলার রাইড। না আমি বলতেছি তার মধ্যে ওইটা হচ্ছে মান্ধাতা আমলের একটা ভেসপা, যেটা 20 বার কিক মারলে স্টার্ট। অবজেকশন, মানে এই গালিটা আমার কাছে আসবে। তো এখন আমি তো ওই ডিরেক্টর আমাকে দিছে এটা প্রপস, এটা দিছে আমাকে, এটাই ডিল করতে, ডেফিনেটলি ডিল করতে হবে। আমার ভয় হচ্ছে এই যে মমো বেচারি আমার দিকে তাকায়, সে যে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে এটা করব, কিন্তু এখন সেও তো নার্ভাস, বৃষ্টি হচ্ছে, এই ভেসপাটা উনি ঠিক মতো চালাতে পারে না, এটা যদি কোনো কারণে পড়ি তাহলে কি হবে, একটা মানে শুটিং হ্যাফাজার্ড, পরে আরো 4 দিন 5 দিন শুট আছে, সব মিলায়। কিন্তু আমি খালি চিন্তা করছি যে ও মাই গড আজকে এটা যদি না হয় সিনটাও হবে না, আর মাই গড এটা কি হবে যেভাবে চালাই। তো যাই হোক, মানে যদি পা ভাঙে কারো, এই পা ভেঙে মমর পা ভাঙলে আমার ইন্ডাস্ট্রিতে কোনো নিউজ হয়ে যাবে যে তখনও ফেমাস হইতেন কিন্তু। রাইট, তো এখন আমি চিন্তা না এটা করা যাবে না, সামহাউ মমকে প্রোটেক্ট করতে হবে, সে একটা ট্রাস্ট রাখছে যে এটা উনি পারবে। সো অন দ্যাট নোট অ্যান্ড রাকেশ দা বাবা স্টোরি দা করবো বাদ দেন। আমি খালি চিন্তা করছি ও মাই গড আচ্ছা শেষ করি, অ্যান্ড দেন আর বাকি আমি নাবিদ ভাইয়ের কথা এখানে বলতেই চাই, আমাদের সিনেমাটোগ্রাফার উনি অনেক কষ্ট করছে এই সিনটা শুট করার জন্য, অন্ধকার দিয়া বাড়ি বৃষ্টি পড়তেছে, এর মাঝখানে উনি এই যে এই শটটা করছে, ইট ওয়াজ লাইক আমি হ্যাটস অফ টু রাকেশ দা এবং নাবিদ ভাই, ওনারা এটা ম্যানেজ করছে। এন্ড মমো যে করতে নাবিদ ভাই তো হসপিটালের সিনগুলোতেও তো ব্যাপক প্রেশার নিয়ে কাজ করছে। আর নাবিদ ভাই তো পুরনো মানুষ, তো ফলে হচ্ছে ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই মানুষগুলো আসলে এই কাজটার একটা অন্যরকম ভিউ তৈরি হবে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো ওই এফোর্টটা নাবিদ ভাই একদম 100% দিছে। সে ফলে এই যে এফোর্টের যে গল্পগুলো, অন্ধকারের গল্পগুলো, টনিদার যে কি বলে অনেক ধরনের চেষ্টা কাজটা ভালো করার, কিংবা মমাপু সেটার জন্য যে কাজটা করতে হবে, দেখতে হবে বঙ্গ থেকে ওয়েব সিরিজটা দেখতে হবে। তবে নাজিবা, আমি একটু জানতে চাই আপনার কাছে যে কমিউনিকেশন এজেন্সির ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে, এবং এই যে টনিদার মতো যে এমপ্লয়িরা থাকে তাদেরকে ম্যানেজ করা, এবং তারা এরকম ফাঁকি দেয় এবং ফাঁকি শেষে ডেলিভারি যে কাজটা থাকে সেটা নানা কারণে হাইপে উঠে যেতে পারে, যেটা আমরা দেখেছি যে অনেক বেশি একটা হাইপ পেয়ে গিয়েছে এবং পরবর্তীতে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এটা একটা বাস্তব গল্প, এবং আপনি সেই কমিউনিকেশন এজেন্সির একটা লিড এবং সেখানে কাজ করেছেন। এই টনিদার আপনার পেশাটা আর টনিদার পেশাটার মধ্যে একটা পার্থক্য আছে বাস্তবিকভাবে, যে টনিদা আসলে এটাই করেন, আপনি এটা করেন না। ফলে সেক্ষেত্রে তাকে ম্যানেজ করার ক্ষেত্রে কি চ্যালেঞ্জটা হতে হয়েছে? কি চ্যালেঞ্জ আসলে আমি কিন্তু তেমন একটা চ্যালেঞ্জ ফিল করিনি। আচ্ছা, মানে যেটা করেছি যে আই প্লেড মাই ক্যারেক্টার, আই নো হোয়াট মাই ক্যারেক্টার ওয়ান্টেড। আমি মানে জানতাম যে হ্যাঁ ও যদি মেস আপ করে তার মানে চাকরি থেকে নট। আচ্ছা, হ্যাঁ এটাই হবে, মানে এই ক্যারেক্টারটা এই সিদ্ধান্তই নিবে আলটিমেটলি, যতই ফ্রেন্ডশিপ থাকুক না কেন এমপ্লয়ের সাথে, বাট ইউ মেস মাই ওয়ার্ক আপ, ইউর গন। সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট অফ ভিউ জানতে চাই দর্শক হিসেবে, যখন আপনি দেখলেন গল্পটার মধ্যে পলিটিক্সের একটা দারুণ ব্যাপার আছে, রাজনীতি, এবং সেই রাজনীতির জন্য আসলে অনেকেই আমরা যেটা বলি যে কারণে তরুণরা রাজনীতিতে আসতে চান না, বিষয়টা হচ্ছে নোংরামুটা বেশি থাকে। সেই নোংরামির একটা পর্যায়ে কিন্তু এখানে আছে, সেটাও আমরা দেখেছি। দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে এটা কেমন লেগেছে? রিলেটেবল লেগেছে, কারণ লাইক আই সেড যে প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু দর্শক রিলেট করতে পারবে, কারণ এগুলো ঘরে ঘরের গল্প, এটা আমাদের রাস্তার গল্প। তো এই জিনিসগুলো বেশি কিছু বলতে চাই না, কিন্তু আমি বলবো যে হ্যাঁ এটা দেখে আমার মনে হয়েছে এটা আসলে মানুষের আরেকটু বেশি দেখা উচিত, আর আরেকটু বেশি এই সিচুয়েশনগুলো দেখানো উচিত। দেখানোর জন্য নতুন কি করছেন? নিশ্চয়ই নতুন কাজ আসছে সামনে তো ঈদের কাজ নিয়ে একটু ব্যস্ততা আছে, আর ওয়েব ফিল্ম এগুলো নিয়ে একটু পরিকল্পনা চলছে।
দেখা যাক সামনে হয়তো কিছু ভালো কিছু হইলে তো জানবেনই সবাই। সেটা কি কমন সেন্স? হতে পারে। কমন সেন্স বানানোর সময় না, সেন্সলেস বানাইতে হবে। যেভাবে পৃথিবী এবং ওভারঅল কান্ট্রি সিচুয়েশন থেকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় সেন্সলেস বানাইতে হবে। এটা কমন সেন্স বানানোর সুযোগ মানে নেই। রিয়ালিটিকে রিয়ালিটিকে রিফ্লেক্ট রিফ্লেক্ট করতে হলে তাহলে সেন্সলেস বানাইতে হবে। একদমই তাই। এবং আমরা যদি এই মুহূর্তে একটা ব্রেক না নেই তাহলে আমাদের অনেকেই আবার সেন্সলেস হয়ে যাবে। দর্শক, আর এই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আর এই ফেমাসের আয়োজন। একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত আছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল জম্পেশ। টনি ভাই, আমি একটু আপনার কাছে ফিরতে চাই। একটা খুব কমন প্রশ্ন নিশ্চয়ই আপনাকেও ফেস করতে হয় বিভিন্ন জায়গায় গেলে। সেই প্রশ্নটা কি আমি করব নাকি আপনি বলবেন? কি সেটা বলেন তো, আপনাকে দেখতে নাকি আমি বলতে চাই। হ্যাঁ, বলেন, আপনি প্রশ্নটা করতেন। জন কবির কেমন আছেন? ও মাই আপনি কে আসলে? এটা হ্যাঁ, আপনি ঠিক বলছেন। তো আমার সবচাইতে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমার নামেও একজন ফেমাস লোক ছিল এই ইন্ডাস্ট্রিতে, টনিদা আমাদের সবার প্রিয়। উনি এখন হয়তো আমেরিকাতে থাকে, আর আমি দেখতে জনের মতো। তো এখন আমি দেখতে জনের মতো না, জন দেখতে আমার মতো, এটা একটা বড় আলোচনা। বিকজ আমার এই লুকটা অনেক দিনের, কিন্তু জন তো কন্টিনিউয়াসলি তার লুক অ্যাডাপ্ট করে, আপডেট করে। তো একটা সার্টেন টাইমে জনের এরকম লুক ছিল। তো বাট এই টাইমটাতে বোধহয় জন কিছু কন্টেন্টও করেছে, নাটকও করেছে, যেটার কারণে পাবলিক ডোমেনে তার এই চেহারা অনেক বেশি পরিচিত। কিন্তু যারা জনকে কাছ থেকে চিনে বা দেখে তারা জানে যে জনের লুক এখন কমপ্লিটলি ডিফারেন্ট। সো এটা আমি মোস্ট কমন, এবং এটা আমার জন্য, আমি যেহেতু আমি হচ্ছে গরিবের জন, রাস্তাঘাটে আমাকে পাওয়া যায়, লোকজন আমাকে হ্যাঁ এই করে। এবং এটা নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। যেহেতু আমি নিকেতনে থাকি, এটা কাইন্ড অফ ইন্ডাস্ট্রির একটা কন্টেন্টের একটা পাড়া, এবং ওখানে সব ডিরেক্টর, আর্টিস্ট, এভরিবডি। তো অনেকে হাত তুলে, তো আমি তো হাত তুলি না, কারণ আমি তো তাদের চিনি না। তো এখন ইন্ডাস্ট্রিতে যেটা হবে সেটা হচ্ছে জনের বদনাম হতে থাকবে সে কন্টিনিউয়াসলি, যে তো বেয়াদব, কত রুড, এত ভালো রিলেশনশিপ ছিল, হাত তুলছে, কিন্তু কেউ করে নাই। তো এইটা একটা ব্যাপার, ঘটনা ঘটে। আর বলতে পারেন এইটার কারণেও আসলে আমাকে এখন ভালো ভালো কাজ কিছু করতে হবে, যাতে আমি আইডেন্টি করতে পারি, মানে গেটিং ব্যাক মাই ওন আইডেন্টিটি, যে ভাই আমি আসলে ওই লোক নই। একদমই তাই। আমরা টনি মাইকেল নামেই আপনাকে আলাদাভাবে একটা আইডেন্টিফিকেশন দিতে চাই, এবং সেখানে আপনাকে আপনার নামেই আমরা নামকরণের সার্থকতা, আকিকা টাইপের। ওকে, এটা নিয়ে কিন্তু একটা কন্টেন্ট হতে পারে। হ্যাঁ, মানে উনিকে, হ্যাঁ উনিকে দেখতে উত্তম কুমারের দেখতে শুরু হয়ে গেল একটা গন্ডগোল। আমাদের একটা পর্ব থাকে, সেটি হচ্ছে যে যাহা বলিব মিথ্যা বলিব। আমাদের আগত অতিথিরা তারা পুরোটাই মিথ্যা বলেন, এবং আমি যে কোনো শব্দ কিংবা বাক্য বলবো সেটির প্রেক্ষিতে আপনাদেরকে মিথ্যা বলতে হবে না। জিপা, আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। ননসেন্স। ননসেন্স খুবই খারাপ ওয়েব সিরিজ। ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। রাকেশ বসু। ও লর্ড, আমি এটা ভাবি নাই যেটা আসতেছে। কফি খাবো। সময় নেওয়া যাবে। রাকেশ বসু খুব খারাপ মানুষ। টনি মাইকেল। মারছে এবার। টনি মাইকেল অলওয়েজ অন টাইম। দারুণ দারুণ। মিলি বাসার। একদম মিলি বাসার। হ্যাঁ, এইবার কি হবে? মিলি বাসার খুব রুড প্রকৃতির একজন মহিলা। আচ্ছা, জাকিয়া বাড়ি মোমো। জাকিয়া বাড়ি মোমো খুব অভিনয় পারে না। ইন্তেখাব দিনার। ইন্তেখাব দিনার ইন্তেখাব দিনার কি বলা যায়? বদরাগী। ইন্তেখাব দিনার খুব বদরাগী। বঙ্গ। বঙ্গ দেখা হয় না। পলিটিক্যাল স্যাটায়ার। পলিটিক্যাল স্যাটায়ার ইজ আননেসেসারি। থ্যাংক ইউ। রাকেশ বসু, আপনাকে দিয়ে এবার নাজিবা বাসার। অ্যাক্টিং অ্যাক্টিং কিচ্ছু পারে না। ইন্তেখাব দিনার। দুষ শেখাইতে হয়, খুব কষ্ট কাজ করা। জাকিয়া বাড়ি মোমো। ভাবছি ওখানে কাজ করতে হবে। টনি মাইকেল। দূর,
বাংলা শাহরুখ খানের দিয়ে কিচ্ছু হবে না। ননসেন্স। কমন সেন্স। ওকে জশ, তো একটা প্রশ্ন খেয়ে দিলেন। আমার নেক্সট প্রশ্ন ছিল হচ্ছে কমন সেন্স। ওটিটি। ওটিটি দেখার মতো কিছু নেই, খুবই নোংরা। সিনেমা। সিনেমা ওই বাংলা সিনেমা আর কি, কিছুই না। নাটক। পাতে দেওয়ার মতো নেই, আগে ভালো হতো। আগে ভালো হতো। জন কবির। চিনি না। পারফেক্ট। আচ্ছা, রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের জন্য একদমই দরকার না। আচ্ছা, কমিউনিকেশন। এটাও আমি খুব একটা পারি না। আয়েশা খান। অত্যন্ত অহংকারী। জাকিয়া বাড়ি মামা। অত্যন্ত বদমেজাজি। ইন্তেখাব দিনার। একটা বাজে মানুষ। রাকেশ বসু। একটা বাজে ডিরেক্টর। নীলি বাসার। একটা বাজে সহকর্মী। আচ্ছা, পুলিশ। একদম আমি পছন্দ করি না। কমেডি। আই ডোন্ট লাইক কমেডি। থ্রিলার। আই ডোন্ট লাইক থ্রিলার। যখন মানে সিরিজটা আগাইলো, এটা নিয়ে মিথ্যা বলতে হবে, হ্যাঁ, আমার মনে হয়েছে এখনই বাংলা সিনেমার মতো আরেকটা অ্যাক্সিডেন্টের পরে আপনার জ্ঞান ট্যান ফিরে আসবে, আপনি মানে সজ্ঞানে চলে আসবে। রাইট, একদম ইন্টেনশনালি এটা করা হয়েছে। মানে কারণ হচ্ছে যে আমার অডিয়েন্স কিন্তু ওইটাই চায়। আচ্ছা। এবং আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসছি যে সিনেমার শুরুতে যদি কেউ মাথায় বাড়ি খায়, তাহলে বুঝতে হবে সিনেমার শেষে মাথায় বাড়ি অবশ্যই আছে। কাজে আমাদের এত সাহস নাই যে আমাদের ওই টেমপ্লেট থেকে আমরা বাইরে যাবো। আমরা ওই টেমপ্লেট, এবং এইটাকে বাংলা ছবির অন্যতম সাকসেসফুল টেমপ্লেট। যাক, সো মাথায় বাড়ি খাইতে হবে, এবং মাথায় বাড়িটা কিভাবে খায় এটা জানার জন্য দেখতে হবে টনি মাইকেল। একদম একদম একদম। ওকে, আমাদের আরেকটা পর্ব থাকে দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে তোমাকে জানাতে। আমাদের আগত অতিথিরা তারা তাদের মতো করে চিঠি লিখেন পৃথিবীর যে কোনো ব্যক্তি কিংবা বস্তুকে। রাকেশ বসু কি লিখেছেন, কাকে লিখেছেন? কাকে লিখেছি সেটা উল্লেখ করতে হবে? হ্যাঁ, সেটা উজ্জ্বল থাকুক না, তুমি করে সম্বোধন করছি আর কি। জি। শোনো, অনেক দূর যেতে হবে, অনেক কাজ বাকি। ভালোবাসার দাবি নিয়ে, পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পৌঁছাতে চাই সেই জায়গায়, পাশে থেকেও সবসময়। প্রডিউসারদেরকে লিখছে। টাকা টাকা টাকা। নাজিবা। আচ্ছা, আমি আমার চিঠি লিখেছি আমার প্রথম বিড়ালকে, যে 19.5 বছর আমার সাথে ছিল এবং গত জুলাইয়ে সে মারা গেল। আচ্ছা, তো তাকে লিখেছি, ডিয়ার লিও, প্রতিদিন তোমার কথা মনে পড়ে, প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করি, লাভ ইউ ফর এভার, মাই কিং। আমি ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদেরকে লিখছি। বাহ। মৃত্যু নয়, ভালোবাসার যুদ্ধ হোক, মরে যাওয়া নয়, বেঁচে থাকাই পৃথিবী। বাহ, জোশ জোশ, থ্যাংক ইউ। আমরা একদম শেষ দিকে রয়েছি। আমরা রাকেশ বসু আপনার কাছে জানতে চাই, কি করতে চান বাংলাদেশের জন্য সেটি নিয়ে একটি লাইন বলবেন, এবং কি করতে চান নিজের জন্য সেটি নিয়ে একটি লাইন বলবেন। আমি আসলে এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই। সেটার জন্য আমার সামনে যে কাজগুলো থাকবে, আমার মুভমেন্ট থাকবে, সেই সোশ্যালি থাকুক, সেই পথ ধরে এগিয়ে যাওয়ার প্ল্যান আর কি, পরিকল্পনা নিজের জন্য, নিজের এবং মানুষের জন্য আর কি। ওকে, নাসিবা। আমি বাংলাদেশের জন্য যেটা করতে চাই, যে আমি স্বাধীনতা দিতে চাই সকল নারী, শিশু এবং পশুদের, এবং আমার সেটা করতে যা করণীয় সেটা আমি করব। এটা আমার সাংবাদিকতার মাধ্যমে হোক, আমার অভিনয়ের মাধ্যমে হোক, আমার স্ক্রিপ্ট চুজিং এর মাধ্যমে হোক। ওকে, টনি মাইকেল। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে জন্য আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে একটা অসাম্প্রদায়িক এবং একটা সুন্দর শিক্ষিত বাংলাদেশ গড়ার জন্য, রুচিশীল সংস্কৃতি মনা, আমাদের বাঙালি সংস্কৃতি বোধে জাগ্রত বাংলাদেশ করার জন্য যা যা করতে হয়, সেটা যদি হয় মানুষের জন্য কাজ করা, সরাসরি মাঠে গিয়ে যেটা করছি বা করব, সেটা যদি হয় আমাদের সংস্কৃতি অঙ্গনে কন্টেন্ট তৈরি করার মধ্য দিয়ে, সেটা যদি মনে হয় গিটার হাতে গান গাওয়ার মধ্য দিয়ে, যে কোনো মাধ্যমেই হোক, একটা সুন্দর দেশ গড়ার জন্য
আচ্ছা, একদম শেষ দিকে রয়েছি। আপনাদের যদি কোনো ধরনের অনুরোধ থাকে দর্শকদের প্রতি যে এই ননসেন্সটা দেখার জন্য কিংবা অন্যান্য যে কোনো কাজ, অনুরোধটা করতে পারেন। টনি মাইকেল, আপনাকে দিয়ে শুরু। আমার মনে হয় যে আমরা অল্প বাক্যে। আমার মনে হয় আমরা আসুন সহিংসতার রাজনীতি, সহিংসতার পরিবার, সহিংসতার সমাজ থেকে বেরিয়ে আসার জন্য একটা ক্ষমা করতে শিখি। আমার বন্ধুকে, আমার শত্রুকে, আমার আশেপাশের মানুষকে, তাহলে সহিংসতা কমবে। রাকেশ বসু। আমি চাইবো তো ডিরেক্টর হিসেবে প্রথম ওয়েব সিরিজ ননসেন্স দেখুন, এবং ননসেন্সের যে নুইসেন্সটা আছে সেটাকে কমন সেন্সে পরিণত করুন আপনারা, তাহলে দেশটা বদলে যাবে। নাজিবা। আমি বলতে চাইবো রাস্তায় নেমে আর ননসেন্স করবেন না, ঘরে বসে বঙ্গ ছেড়ে ননসেন্স দেখুন। একদম থ্যাংক ইউ, এবং আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল আপনাদের জন্য। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন কষ্ট করে, আপনাদের জন্য অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস তো থাকলেই। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে, নতুন কাজ নিয়ে তখন আলোচনা করতে চাই। দর্শক, আমরা যেমনটি অতিথিদের কাছ থেকে শুনছিলাম যে আমরা আসলে ভালোর পক্ষে চাই, এবং সেই ভালোটা যেন আমার জন্য হয়, আপনার জন্য হয়, দিন শেষে সেটা যেন মানুষের জন্য হয়, এবং মানুষ জিতে গেলে আসলে দেশ জিতে যায়। দেশটা তো আমাদেরই, এই লাল সবুজের বাংলাদেশটা আমরা প্রতিদিন এগিয়ে নিতে চাই আমাদের কাজের মাধ্যমে, আমাদের শ্রমের মাধ্যমে, আমাদের মেধার মাধ্যমে। ফলে সেখানে আপনার অংশগ্রহণটা জরুরি, এবং আপনি যখনই বাংলাদেশের জন্য কাজ করবেন আমাদের বাংলাদেশটা জিতে যায়, এবং বাংলাদেশটা জিতে গেলে আমরা সবাই ভালো থাকি। আমরা একসাথে সবাই মিলে ভালো থাকতে চাই। দেখা হবে অন্য আয়োজনে অন্য দিন।